আমরা আগের ভিডিওতে যে চলচ্চিত্র চর্চার সংক্ষিপ্ত ইতিবৃত্ত আলোচনার সূত্রপাত ঘটিয়েছিলাম, সেখানে আমরা হীরালাল সেন থেকে নির্বাক অধ্যায় পর্যন্ত সাধ্যমতো সংক্ষেপে আপনাদের সামনে প্রকাশ করবার চেষ্টা করেছি। আজ সেই চলচ্চিত্রের সংক্ষিপ্ত ইতিবৃত্তেরই দ্বিতীয় পর্ব। 1928 সাল, আগেও বলেছি, আবারও বলছি। এই সময়ে জেএফ ম্যাডানের এক যুগান্তকারী উদ্যোগ। এলফিনস্টোন পিকচার প্যালেসে দেখানো হয় হলিউডের ইউনিভার্সাল কোম্পানির মেলোডি অব লাভ সিনেমাটি, ভারতের মাটিতে প্রদর্শিত প্রথম সবাক ছবি। শুরু হলো টকির যুগ। অতঃপর 1931 সালে বাংলা ভাষায় প্রথম সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠী মুক্তি পায়। পরিচালক ছিলেন অমর চৌধুরী, প্রযোজনায় ম্যাডান কোম্পানি। বলা যায় এখান থেকেই শুরু হলো বাংলা তথা ভারতীয় সিনেমার ঐতিহ্য নির্মাণের ধারাবাহিক প্রবাহ। টকি সিনেমাকে আরো জীবন্ত করার কাজটি শুরু করেছিলেন বীরেন্দ্রনাথ সরকার তার নিউ থিয়েটার্স কোম্পানি প্রতিষ্ঠার মধ্য দিয়ে। বাংলা সিনেমায় 30 এবং 40-এর দশকে এই কোম্পানির প্রভাব ছিল সবচেয়ে বেশি। এই যুগে চলচ্চিত্র পরিচালনায় এলেন দিকপাল ব্যক্তিবর্গ। দেবকী কুমার বসু, প্রমথেশ বড়ুয়া, প্রেমাঙ্কুর আতর্থী, নরেশচন্দ্র মিত্র, চারু রায়, নিতিন বসু প্রমুখ। কিছুদিন পর এলেন বিমল রায়, নিমাই ঘোষ, মধু বসু, উদয় শঙ্কর, অজয় করের মতো যুগ নিয়ন্ত্রণকারী সমস্ত পরিচালক। এখানে একটি কথা বলতেই হয়, 1932 সালে স্বয়ং রবীন্দ্রনাথ তার নাটক নটির পূজাকে চলচ্চিত্রায়িত করার উদ্যোগে মহড়া শুরু করেছিলেন, কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তার ডাক আসায় তিনি ব্যস্ত হয়ে পড়েন এবং কাজটি পরিণতি লাভ করে না। এ আমাদের বড় পরিতাপের বিষয়। তবে যুগটি শুধুমাত্র পরিচালনায় নক্ষত্র প্রতিম ব্যক্তিদের জন্যই চিহ্নিত হয়ে থাকে না। এ যুগ মহান অভিনেতাদেরও মহৎ শিল্প অধ্যায় হিসেবে মর্যাদার দাবিদার। এ সময়েই এসেছিলেন পাহাড়ি সান্যাল, কেএল সহগল, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, কানু বন্দ্যোপাধ্যায়, অহিন্দ্র চৌধুরী, নরেশ মিত্র, ছবি বিশ্বাস, অমৃতলাল বসু, কাননবালা দেবী, নিভাননী, ছায়া দেবীর মতো তাবর অভিনেতা অভিনেত্রীগণ। এদের দ্বারা নির্মিত এবং অভিনীত চিত্রশিল্পের সঙ্গে রায়চাঁদ বড়াল, কৃষ্ণচন্দ্র দে, পঙ্কজ কুমার মল্লিক, শচীন দেব বর্মন, কমল দাশগুপ্ত, দিলীপ রায়, অজয় ভট্টাচার্যের মতো বিখ্যাত সঙ্গীত স্রষ্টাগণ যুক্ত হলেন। তৈরি হলো একের পর এক জনপ্রিয় সিনেমা। চণ্ডীদাস, বিদ্যাপতি, দেনা পাওনা, কপালকুণ্ডলা, নৌকাডুবি, দেবদাস, মুক্তি, বিদ্যা, সাথী, শেষ উত্তর, পরিচয়, আলিবাবা, উদয়ের পথে, ছিন্নমূল, কল্পনা, ভুলি নাই, নতুন ইহুদি, শহর থেকে দূরে, মানে না মানা, পরিণীতা, কুমকুম, তটিনীর বিচার, ডাক্তার, সাপ মুক্তি, নর্তকী, উত্তরায়ণ, যোগাযোগ, প্রিয় বান্ধবী, দুই পুরুষ, 7 নম্বর বাড়ি, বিরাজ বউ, পথের দাবি, চন্দ্রশেখর, অরক্ষণীয়া, অঞ্জনগড়, সন্দীপন পাঠশালা, দেবী চৌধুরানী, পুতুল নাচের ইতিকথা, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, মেজ দিদি, বিদ্যাসাগর, দত্তা, বাবলা, পণ্ডিত মশাই, বসু পরিবার, 42, নীলদর্পণ, হানাবাড়ি, পল্লী সমাজ,
মহাপ্রস্থানের পথে প্রভৃতি যতগুলো এই মুহূর্তে মাথায় এলো ততগুলো বললাম। বোঝা যাচ্ছে নিশ্চয়ই 1917 থেকে 1920 সাল পর্যন্ত, অর্থাৎ 3-4 বছরের প্রচলিত চলচ্চিত্র ধারায় যে পৌরাণিকতা এবং ধর্মমূলকতার আবরণ ছিল 30-40-এর দশক তা কাটিয়ে ফেলল। তার জায়গায় এলো সাহিত্যের জোয়ার। সেই পথের পথিকৃৎ অবশ্যই ছিলেন নির্বাক যুগের জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়। 1920 থেকে 1950 সাল পর্যন্ত এই প্রবণতা ধারাবাহিকভাবে অক্ষুণ্ণ থাকল। আর যোগ্য পরিচালক এবং অভিনেতার শিল্পিত অংশগ্রহণে বাংলা চলচ্চিত্র তার শৈশব দশা কাটিয়ে ফেলল, পরিপুষ্ট হল। তবু বেশ বড়সড় একটা কিন্তু থেকেই গেল। কেননা মূলত শহুরে মধ্যবিত্তের জন্য মধ্যবিত্তের দ্বারা নির্মিত এই ছবিগুলি মধ্যমানের। সাহিত্যের জোয়ারে সরাসরি ভাসল তা। এগুলি হয়ে উঠল আদি মধ্য অন্তযুক্ত সাহিত্য ন্যারেটিভের ফটোগ্রাফড ভার্সান মাত্র। সঙ্গে সেন্টিমেন্ট সম্বলিত সঙ্গীত বহুলতায় বাংলা সিনেমা হয়ে উঠল মধ্যমন ও মধ্য মেধাতুষ্টিরই একটা উত্তরোল অবলম্বন। তখনও বাংলা সিনেমা বিনোদনের বাইরে কিছু ভাবার বাতিক তৈরি করতে সক্ষম হয়নি। যদিও যুগের অভ্যন্তরেই যুগসন্ধির বেলা নেমে আসে। বাংলা সিনেমায় এই সন্ধির প্রস্তাবনা যে সিনেমাগুলির মধ্যে দিয়ে ব্যক্ত হয় সেগুলি প্রমথেশ বড়ুয়ার মুক্তি 1937, বিমল রায়ের উদয়ের পথে 1942 এবং অঞ্জন গড় 1948, উদয় শঙ্করের কল্পনা 1948, নিমাই ঘোষের ছিন্নমূল 1950। এই সিনেমাগুলি সম্পর্কে দুই একটি বাক্য না বললে অপরাধ মারাত্মক হবে। সব দেশে সব কালে শিল্প সংস্কৃতি ও সমাজে মহাক্রান্তি আসে কোনো মহান প্রতিভাকে আশ্রয় করে, কিন্তু সেই প্রতিভা আগমনের একটা পূর্ব প্রস্তুতি বা পটভূমি থাকে। এই পটভূমি হিসেবেই উল্লিখিত সিনেমাগুলি আমরা নির্দেশ করতে পারি। মানছি যে এদেশীয় চলচ্চিত্রে শুদ্ধ চিত্রভাষা, দৃশ্যবস্তু নির্ভরতা, অনন্য শিল্প ভাষা প্রতিষ্ঠা বেশ বিলম্বিত, কিন্তু আজকের মন নিয়ে স্মৃতিপথে দূরের অভিজ্ঞতায় গেলে এসবের চকিত দৃষ্টান্তে প্রথম বিস্ময় আদায় করে নেবে প্রমথেশ বড়ুয়ার মুক্তি সিনেমাটি। সিনেমাটির সূচনা অংশটুকু একটু স্মরণ করি। নায়ক একজন শিল্পী, জীবনযাপনে স্ত্রীর সঙ্গে দুস্তর ব্যবধান। একটা সিকোয়েন্সে পরিচালক সেই সুদূরতা ব্যক্ত করেছেন। একটার পর একটা দরজা খুলে এগোয় নায়ক। বন্ধ দরজার মুখগুলি কি অসামান্য তাৎপর্যে গল্প মুখটি প্রসারিত করে দেয় দর্শক চেতনায়। হতে পারে এ দৃশ্যপুঞ্জ পরিচালকের সচেতন শিল্পসিদ্ধ বোধে উৎসারিত নয়, হতে পারে হঠাৎই উদ্ভাবন, হতে পারে কোনো বিদেশি ফিল্মের প্রভাবে নিষ্পন্ন। তবু চলচ্চিত্রে নিজস্ব ভাষা সন্ধান ক্রিয়ায় একে উপেক্ষা করার মতো উন্নাসিকতা আমরা দেখাবো কিভাবে? 40-এর দশকে রাজনীতি ও সংস্কৃতির ওঠানামার বিক্ষুব্ধ বিচলন চলচ্চিত্রকেও বুঝিয়েছিল পুরনো সঞ্চয় নিয়ে কেনা বেচা আর চলবে না। সেই বুঝে ওঠার নান্দিপাঠ প্রথম শোনা গেল বিমল রায়ের উদয়ের পথে সিনেমায় 1944 সাল। 1944 সালে এদেশীয় চলচ্চিত্র ভাবনায় ডিসিকা ছিলেন না,
ভিস্কান্তি ছিলেন না, এমনকি কুরোসাওয়াও ছিলেন না। এবং উদয়ের পথেতে কোথাও এদের বাস্তব চেতনারও কোনো ছাপ ছিল না। তবু এই সিনেমা রোমান্টিক, রিয়ালিস্ট, মেলোড্রামা। যদিও এই রিয়ালিজমকে বলা যায় মধ্যবিত্তের দৃষ্টিতে দেখা মজুর জীবন বিলাস। উদয়ের পথে আসলে শিল্পপতির শোষণের বিরুদ্ধে শ্রমিকের প্রতিবাদ এবং ধনী কন্যা ও গরিব ছেলের প্রণয় আখ্যান। এই সিনেমা আজকের উন্নত দৃষ্টি নিয়ে দেখলে অল্প আয়াসেই এর বহু শৈথিল্য চোখে পড়বে, ফিল্মিক যুক্তিক্রমেও মন সায় দেবে না। তবু উদয়ের পথে বাংলা সিনেমার ইতিহাসে একটা মাইলস্টোন। তৎকালে অসম্ভব জনপ্রিয় হয়েছিল এই সিনেমা। কেন? কারণ এক, এই সিনেমা প্রথম ছায়াছবিতে সমকালীন বাস্তবতার ছাপ জুড়ে দেয়। দুই, বিষয়বস্তুর নতুনত্ব এবং উপস্থাপনায় সাহসিকতার পরিচয় রাখে। তিন, আনকোরা অভিনেতা অভিনেত্রীদের দিয়ে প্রধান চরিত্রে অভিনয় করানো হয়। চার, নায়ক কল্পনায় নতুন মাত্রা সংযোজিত হয়। কেননা প্রচলিত ব্যর্থ প্রণয়ীর সকরুণ স্রোতে ভাষা প্রতিরোধহীন নায়ক ভাবনার বিপরীতে এই প্রথম সিনেমার নায়ক এক প্রবল, সতেজ, আপোষহীন ব্যক্তিত্ব নিয়ে দাঁড়ায়। পাঁচ, এই প্রথম সিনেমার মাধ্যমে এদেশীয় সংস্কৃতিতে রবীন্দ্রনাথের সঙ্গে কার্ল মার্কসের ছবি দেখা যায় নায়ক অনুপের ঘরের দেওয়ালে। ছয়, এই ছবির গুরুত্বপূর্ণ দিক হল জ্যোতির্ময় রায়ের চিত্রনাট্য এবং সংলাপ। এই ছবির সংলাপ সিনেমা নিরপেক্ষ থেকেও বছরের পর বছর মানুষের মুখে মুখে ফিরেছে। সত্যি বাংলা তথা ভারতীয় ফিল্মে উদয়ের পথে একটা নতুন পথের দিশা দেখিয়েছে। উদয়ের পথে সিনেমায় পরিচালক বিমল রায় বাস্তবতার যে উজ্জ্বল উদ্ধার চেয়েছিলেন তা আরও খানিকটা পরিশীলিত রূপ পায় সুবোধ ঘোষের ফসিল গল্প অবলম্বনে নির্মিত অঞ্জনগড় সিনেমায় 1948। এখানে মজুর জীবনের বাস্তবতা অনেক বেশি বিশ্বাসযোগ্যভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন পরিচালক বিমল রায়। ফিল্মে স্বাবলম্বন অর্জনের এই উদ্যোগ পর্বে এক উজ্জ্বলতম কাজ, অসামান্য একটি শিল্পকীর্তি উদয় শঙ্করের কল্পনা সিনেমা। কারণ এই প্রথম আমরা সিনেমা মাধ্যমের সচেতন পরীক্ষায় এমন এক সৃজন কল্পনা, এমন এক সৃজন বৃত্তির পরিচয় পাই যার প্রতিটি ফ্রেমে, প্রতিটি শটে আধুনিক শিল্পী মনের একটা অভিজ্ঞান যেন ফুটে ওঠে। এই মন আপন দেশকালের তীক্ষ্ণ, ধারালো বাস্তবতা সম্পর্কে সচেতন, নিজেদের সাংস্কৃতিক দান্দিকতা সম্পর্কে সচেতন, শিল্পের দায়ে সেই দান্দিক বাস্তবকেই আধেয় বস্তুতে রূপান্তরিত করার সংকল্পে অবিচল। এই মন দেশের প্রতি দায় মানে, শিল্পের স্বদেশকে সন্ধান করে চিরায়ত ও লোকায়ত মানুষের মধ্যে। কল্পনা একটি সুঠাম ফিল্ম যা একজন শিল্পীর জীবন ও কল্পনা ও স্বপ্ন, তার সাধনা ও সিদ্ধির উপাখ্যান, যার সঙ্গে নানা মাত্রায় জড়িয়ে আছে সমাজ ও সংস্কৃতির বাস্তব মর্মবস্তু। আরও একটি কথা, এই ফিল্মে পরিচালক বাণিজ্যিক ফিল্মের পরিচালকদের তীক্ষ্ণ ব্যঙ্গে বিদ্ধ করেন। শিল্পিত চলচ্চিত্রের পক্ষ নিয়ে এই অবলোকনে তিনি ধরিয়ে দেন চলচ্চিত্র প্রমোদপন্ন নয়। 60-এর দশকের আগে এই কথাটা এদেশে কোনোভাবেই প্রতিষ্ঠা পায়নি। সুতরাং বলা যায় কল্পনা সামগ্রিকভাবেই
ভারতীয় চলচ্চিত্রের একটি বড় ধাপ। শিল্পী মকবুল ফিদা হোসেনের কথায়, অতীতে তৈরি আগামী প্রজন্মের রচনা। আমাদের চলচ্চিত্রে আধুনিকতা বিকাশের ক্ষীণ ধারায় আরেকটি গুরুত্বপূর্ণ কাজ নিমাই ঘোষের ছিন্নমূল। 1950 দেশভাগের বিপর্যয়ে মানুষের শিকড় ছেঁড়া অস্তিত্ব সংকট নিয়ে নির্মিত এই ছবি। জনপ্রিয় সিনেমার খতিয়ানে এই সিনেমার নাম উচ্চারিত হওয়ার কথা নয়, কিন্তু জনপ্রিয়তার বাইরে এসে ভারতবর্ষের সিনেমার ইতিহাসে এই ছিন্নমূলই এদেশের প্রথম নিওরিয়ালিস্টিক সিনেমা। হ্যাঁ, ইতালীয় কীর্তির সঙ্গে পরিচিত হবার আগেই এই আঙ্গিক এখানে আশ্রিত। এই সিনেমায় নিমাই ঘোষ কোনো রকম পেশাদার কুশীলব ছাড়া, গানের প্রয়োগ ছাড়া মানুষের দীর্ঘশ্বাস এবং অশ্রুর দলিল চিত্র পেশ করেন। আঁকারা বাস্তবকে পর্দায় তুলে আনেন শিয়ালদা স্টেশন ও মিলিটারি ব্যারাকের প্রান্ত থেকে। অভিনেতাদের সঙ্গে মিশিয়ে দেন সাধারণ মানুষকে। কোনো কৃত্রিম আলো নয়, সম্পূর্ণ স্বাভাবিক আলোর নির্ভরতায় এই ছবি গৃহীত হয়। কোনো নিটোল শিল্পায়ন নয়। বিষয়ের তীব্রতায় গোটা প্রকল্পটি নিয়ন্ত্রিত হয় ভিন্ন মেজাজে। সিনেমার সর্বাঙ্গে সেই দুঃসময়ের চিহ্ন লেগে আছে। প্রতিটি দৃশ্যপুঞ্জ আজও আমাদের স্নায়ুর সমতা ছিন্ন ভিন্ন করে দেয়। বাস্তব ও বিষয়ের এমন সমানুপাত রক্ষা করবার মতো দুঃসাহস হয়তো পৃথিবীতে কোনো কাহিনী চিত্রকারী দেখাতে পারেননি। যারা ছবিটি দেখেছেন তারা কোনোদিনই কি ভুলতে পারবেন সেই বৃদ্ধার আর্ত প্রতিরোধের প্রত্যয়ী স্বরটি, সেই উচ্চারণটি? স্বামী শ্বশুরের ভিটা সাইরা মুই জামুনা 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 মুই জামুনা। জানেন তো, সেই বৃদ্ধা কোনো কালেই অভিনেত্রী ছিলেন না। ছিন্নমূল আরেকটি কারণে গুরুত্বের দাবিদার। এই সিনেমার সহকারী পরিচালক এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন ভারতীয় সিনেমার প্রবাদ প্রতিম শিল্পী ঋত্বিক কুমার ঘটক। এমনকি এই ছবির সঙ্গে পরোক্ষে যুক্ত ছিলেন ভারতীয় সিনেমার মহান শিল্পী সত্যজিৎ রায়, চিত্রনাট্য রচনায় সহায়কের ভূমিকা নিয়ে। কিন্তু সেন্সরের অনেক বাধা পেরিয়ে ছবিটি মুক্তি পাওয়ার পরে বাঙালি দর্শক ছবিটিকে গ্রহণ করেনি। যাদের নিয়ে এই ছবি, সে উদ্বাস্তুরাও ছবিটি থেকে মুখ ফিরিয়ে থাকে। আর্থিক দিক থেকে বিপর্যস্ত হয়ে নিমাই ঘোষ এক বুক ক্ষুব্ধ অভিমান নিয়ে চলে গেলেন সুদূর মাদ্রাজে। আর কোনো দিন বাংলায় ছবি করেননি। একবার অনেক দুঃখ করে তিনি বলেছিলেন, ছিন্নমূল আমার ছিন্নমূল করেছে। বাঙালি দর্শক সমাজে এ এক লজ্জা এবং কলঙ্কের চিহ্ন হয়ে আছে। অবশ্য এরও পরে আরও কলঙ্ক রচিত হবে ঋত্বিক কুমার ঘটকের প্রতি বাঙালির নির্মম উদাসীনতায়। যাই হোক, নিমাই ঘোষ এই বঙ্গে দর্শক পাননি, এদেশে কোনো পুরস্কারও পাননি, কিন্তু যা পেয়েছিলেন তা পুরস্কারেরও অধিক। রাশিয়ার অন্যতম শ্রেষ্ঠ পরিচালক পুদভকিন এই ছবির উচ্চ প্রশংসা করেছিলেন। ছবির স্বত্ব কিনে নিয়ে রাশিয়ায় গিয়ে রুশ ভাষায় ডাব করে 100টি প্রিন্ট দিয়ে সিনেমা হলে প্রদর্শন করেন এবং স্টালিনের জীবদ্দশায় রুশ সংবাদপত্র প্রাভদায় ছিন্নমূলের উচ্ছ্বসিত প্রশংসা করে রিভিউ লেখেন। ছিন্নমূল সম্পর্কে বিদগ্ধ সমালোচক, শিল্প ব্যক্তিত্ব
সঞ্জয় মুখোপাধ্যায় বলেছেন, তরুণ নিমাই ঘোষ প্রায় ভগীরথের মতো উদ্ভাবনী প্রতিভায় জল এনে দিলেন সিনেমার খরাতপ্ত বঙ্গভূমিতে। আমরা বুঝলাম আমাদের ছায়াছবি যৌবনের দ্বার প্রান্তে। এই পর্বে এমন কয়েকটি ঘটনা ঘটে যায় যে ইতিহাস তা নথিভুক্ত করতে বাধ্য। প্রথমত, 1947 সালে স্বাধীনতার পর সত্যজিৎ রায়, চিদানন্দ দাশগুপ্ত, আর.পি. গুপ্ত, বংশীচন্দ্র গুপ্ত এবং অন্যান্যরা প্রতিষ্ঠা করলেন কলকাতার প্রথম ফিল্ম সোসাইটি। উদ্দেশ্য ছিল প্রকৃত চলচ্চিত্র রুচির উদ্বোধন। দ্বিতীয়ত, জা রেনোয়ার এবং পুদফকিনের মতো দুজন মহান চলচ্চিত্র স্রষ্টার কলকাতা সফর এই রুচি তৃষ্ণার যে সূচি মুখ তা উন্মুক্ত করে তুলল। এ প্রসঙ্গে বিশেষভাবেই জা রেনোয়ারের কথা বলতে হয়। দ্য রিভার ছবির শুটিংয়ে এসে বাংলার অপরূপ রূপে তিনি মুগ্ধ হন এবং এখানকার জিজ্ঞাসু তরুণদের ঘনিষ্ঠ সঙ্গ দেন। যে তরুণরা চলচ্চিত্রে আধুনিক মনের আলো বিকিরণ করতে উৎসুক ছিলেন। এই মহৎ পরিচালকের ব্যক্তিত্বের প্রভাব সত্যজিৎ রায়, সুব্রত মিত্র, বংশীচন্দ্র গুপ্ত এবং তপন সিংহদের মতো প্রতিভার সংকল্পকে একটা দিশা দিল এবং সত্যিই ভারতীয় সিনেমায় এক ক্রান্তিকালের উদ্যোগ শুরু হলো। রেনোয়ারি প্রথম এই সকল তরুণকে বোঝালেন, হলিউডের প্রভাব ঝেড়ে ফেলে দিয়ে নিজেদের দেশি রুচি কখনো যদি গড়ে তুলতে পারেন, আপনারাও তাহলে একদিন মহৎ ফিল্মের জন্ম দিতে পারবেন। তিনি মনে করিয়ে দেন যে শ্রেষ্ঠ মার্কিন ছবি বলতে গ্রিফিথ, চ্যাপলিন এবং মুষ্টিমেয় কয়েকজন পরিচালকের সমৃদ্ধ ঐতিহ্যকে বুঝতে হয়, কিন্তু তার বাইরে হলিউডে বাজার চলতি এবং গতে বাঁধা চিন্তারই পুনরাবৃত্তি ঘটে চলে। কলকারখানার উৎপাদনের মতোই ফিল্ম উৎপাদনও সেখানে যেন যান্ত্রিক হয়ে উঠেছে। সৃজন কল্পনা খেলাবার জায়গা সেখানে একেবারেই কম। রেনোয়ার বুঝিয়েছিলেন, ভালো ফিল্ম করার জন্য বাস্তবের মর্ম শিল্পিত করার পক্ষে দৈন্য ভালো। তার এই উপদেশ এদেশীয় তরুণ চলচ্চিত্রকারদের মনের জমি প্রস্তুত করে দিয়েছিল। রেনোয়ার এবং পুদফকিনের আগমন ঋত্বিক কুমার ঘটককেও চলচ্চিত্র শিল্পের প্রতি অস্বাভাবিক উদ্দীপনা দান করেছিল। তৃতীয়ত, 1952 সালে বোম্বাই, দিল্লি, কলকাতায় অনুষ্ঠিত হল ভারতের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই অভিজ্ঞতা কলকাতার শিক্ষিত দর্শক সম্প্রদায়ের মধ্যে সম্পূর্ণ একটা নতুন চেতনার আলোড়ন নিয়ে এলো। বিস্মিত বাঙালি দর্শক দেখল নিও রিয়ালিস্ট রীতিতে তোলা ভিক্টোরিয়া ডিসিকার বাইসাইকেল থিভস, রসেলিনির ওপেন সিটি রোম এবং ভিসকান্তির ছবি। আরো কিছুদিন পরে আকিরা কুরোসাওয়ার রসমন। একটা স্থির বোধ কাজ করল এই পরিবেশে যে ফিল্মের নিজস্ব ভাষা বাস্তবের উপলব্ধিকে অমোঘ শিল্পরূপ দিতে পারে, যা দাবি করে দর্শকের নান্দনিক সংবেদন। সুতরাং চলচ্চিত্রের জন্য জীবন একটা অন্যরকম আঙ্গিক দাবি করল। বিদগ্ধ সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায়ের কথা, এই পরিস্থিতিতেই সম্ভব হয়েছিল একদিকে সত্যজিৎ, ঋত্বিকের মতো অসামান্য এবং বিপরীতমুখী প্রতিভার উত্থান, অন্যদিকে উত্তম সুচিত্রা রোমান্টিক মেলোড্রামার অবিশ্বাস্য জনপ্রিয়তা। পথের পাঁচালী দিয়ে আমাদের ভোর হলো।
পরবর্তী অংশ আগামী পর্বে। নমস্কার।